একটা জাহাজ মাঝ সমুদ্রে ভাসছে, তার কোনো নাম নেই, কোনো পরিচয় নেই, কোনো সিগন্যাল নেই। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নজরদারি ব্যবস্থা তাকে দেখতে পাচ্ছে কিন্তু ছুঁতে পারছে না। আর এই অসহায়ত্বটুকুই হয়তো আগামী দিনের বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। আজকের গল্পটা শুরু হয় ওয়াশিংটনের একটি বদ্ধ ঘর থেকে। পেন্টাগনের ভেতরের যে কক্ষটিতে স্যাটেলাইট ফিড 24 ঘন্টা ধরে চলতে থাকে, সেখানে এক রাতে একজন অপারেটর স্ক্রিনে কিছু একটা দেখে চমকে যান। কাস্পিয়ান সাগরের ঠিক মাঝখানে একটা বিশাল জাহাজ এগিয়ে চলছে দক্ষিণ দিকে, কিন্তু জাহাজটির গায়ে যে ইলেকট্রনিক পরিচয় বহন করার কথা সেটা সম্পূর্ণ নিষ্ক্রিয়। সমুদ্রায়নের ভাষায় একে বলে ডার্ক নয়েজ, অর্থাৎ জাহাজটি ইচ্ছাকৃতভাবে নিজেকে অদৃশ্য করে রেখেছে। আর যখন কোনো জাহাজ এভাবে লুকিয়ে চলে, তখন তার পেটের ভেতরে সাধারণ এমন কিছু থাকে যা আলোতে আনতে কেউ চায় না। জাহাজটির গতিপথ বিশ্লেষণ করে দেখা যাক। এটি সোজা এগিয়ে যাচ্ছে ইরানের উত্তর প্রান্তে অবস্থিত আনজালি বন্দরের দিকে। এ বন্দরটি ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি কাস্পিয়ান সাগরের সাথে ইরানের অভ্যন্তরীণ সামরিক অবকাঠামোর সবচেয়ে সরাসরি সংযোগ বিন্দু। জাহাজটি যখন বন্দরে ভিড়ল, তখন পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর কাছে যে তথ্য পৌঁছালো তা তাদের রাতের ঘুম কেড়ে নিতে যথেষ্ট ছিল। জাহাজের ভেতর থেকে নামানো হচ্ছিল 3 ধরনের মালামাল। প্রথম ধরনে ছিল প্রচুর পরিমাণে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক, যার মধ্যে টিএনটি একটি প্রধান উপাদান। দ্বিতীয়টি ছিল ড্রোন প্রযুক্তির অত্যাধুনিক যন্ত্রাংশ এবং বিপুল সংখ্যক গোলাবারুদ। আর তৃতীয় ধরনের ছিল এমন কিছু রাসায়নিক ও প্রযুক্তিগত সরঞ্জাম যা ব্যালিস্টিক মিসাইলের জ্বালানি তৈরিতে অপরিহার্য। একটু খোলাসা করে বললে, দূরপাল্লার মিসাইল আকাশে পাঠাতে যে কঠিন জ্বালানি লাগে, এই রাসায়নিকগুলো ছাড়া সেটা তৈরি করা প্রায় অসম্ভব। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই বিপুল অস্ত্রভাণ্ডারগুলো এলো কোথা থেকে? উত্তরটি শুনলে হয়তো অনেকেই চমকে উঠবেন। এই চালান এসেছে রাশিয়া থেকে। এই মুহূর্তে একটু থেমে ভাবুন, মাত্র 2-3 বছর আগে আমরা দেখেছিলাম সম্পূর্ণ উল্টো চিত্র। ইউক্রেন যুদ্ধ যখন শুরু হলো, তখন রাশিয়ার ড্রোনের ঘাটতি ছিল, আর সেই ঘাটতি পূরণ করতে মস্কো হাত বাড়িয়েছিল তেহরানের দিকে। ইরান তাদের বিখ্যাত শাহেদ ড্রোন পাঠিয়েছিল রাশিয়ায়, আর সেই ড্রোনগুলো ইউক্রেনের শহরগুলোতে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। তখন পশ্চিমা মিডিয়ার শিরোনাম ছিল ইরান রাশিয়ার অস্ত্রের দোকান হয়ে উঠেছে। কিন্তু আজ সেই দোকানের দিক বদলে গেছে। ইসরায়েল ও আমেরিকার যৌথ বিমান হামলায় ইরানের মিসাইল কারখানা, ড্রোন ঘাঁটি এবং সামরিক গুদামগুলো এমনভাবে ধ্বংস হয়েছে যে পশ্চিমা বিশ্লেষকরা ধরে নিয়েছিলেন তেহরান আর ঘুরে দাঁড়াতে পারবে না। তাদের মতে ইরানের মজুদ তলানিতে ঠেকেছে। কিন্তু কাস্পিয়ান সাগরের ওই ডার্ক ভয়েস প্রমাণ করল যে বাস্তবতা কল্পনার চেয়ে অনেক বেশি জটিল। যে রাশিয়া একদিন ইরানের কাছে হাত পেতেছিল, আজ সেই রাশিয়ায় নিজের গুদাম খুলে তেহরানকে ঋণ শোধ করছে। সামরিক কূটনীতির ভাষায় একে বলে রেসিপ্রোকাল সাপ্লাই চেন, আর এই চেনটি এখন পুরোপুরি সক্রিয়। তবে এই ঘটনায় সবচেয়ে চতুর্দিকটি অস্ত্রের ধরনে নয়, লুকিয়ে আছে রুটের নির্বাচনে। রাশিয়া চাইলেই হয়তো অন্য কোনো পথে অস্ত্র পাঠাতে পারত, কিন্তু তারা বেছে নিল কাস্পিয়ান সাগর। আর এর পেছনের কারণটা এতটাই ধূর্ত যে পশ্চিমা আইনজীবীরাও এখানে হাত পা গুটিয়ে বসে আছেন। কাস্পিয়ান সাগর পৃথিবীর সবচেয়ে বড় জলাশয়। এটি কোনো মহাসাগর নয়, কোনো আন্তর্জাতিক জলপথ নয়। আন্তর্জাতিক আইন অনুসারে এই সাগরের ওপর কর্তৃত্ব শুধুমাত্র 5টি দেশের: রাশিয়া, ইরান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান এবং আজারবাইজান। এর মানে হলো মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজও এই জলসীমায় ঢোকার অনুমতি পায় না। ন্যাটোর কোনো টহল বিমান এখানে উঠতে পারে না। এমনকি সন্দেহজনক কোনো জাহাজকে থামিয়ে তল্লাশি করার আইনি ক্ষমতাও পশ্চিমাদের হাতে নেই। ভাবুন তো একবার, আমেরিকা হরমুজ প্রণালীতে, লোহিত সাগরে, দক্ষিণ চীন সাগরে, এমনকি আর্কটিক সাগরেও নজরদারি চালাতে পারে, কিন্তু কাস্পিয়ান সাগর তাদের কাছে একটি অন্ধকার গহ্বর। স্যাটেলাইট দিয়ে তারা দেখতে পায় কি ঘটছে, কিন্তু হাত বাড়াতে পারে না। আর ঠিক এই অসহায়ত্বটুকুই মস্কো এবং তেহরান তাদের সবচেয়ে বড় কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আপনার মতে এই আইনি শূন্যস্থানকে বিশ্ব নিরাপত্তার জন্য একটি টাইম বোমা? কমেন্টে আপনার চিন্তা জানাতে পারেন। কিন্তু গল্প এখানেই শেষ হয় না, কারণ এই সমীকরণে আরেকটি মহাশক্তি নীরবে প্রবেশ করেছে, আর সেটি হলো চীন। গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী বেইজিং তেহরানকে তাদের বেইদু স্যাটেলাইট নেভিগেশন ব্যবহারের সুযোগ করে দিয়েছে। এটি মূলত চীনের নিজস্ব জিপিএস, যা আমেরিকার জিপিএসের বিকল্প। এর ফলে ইরানের মিসাইলগুলো এখন আর পশ্চিমা স্যাটেলাইটের উপর নির্ভরশীল নয়। পাশাপাশি চীন থেকে আসছে উন্নত রাডার প্রযুক্তি, নজরদারি সরঞ্জাম এবং মিসাইল উৎপাদনের কাঁচামাল। এর তাৎপর্য বুঝতে হলে একটি বিষয় মনে রাখতে হবে, আগেই ইরান অনেক সামরিক সরঞ্জামে পশ্চিমা তৈরি চিপ বা সেন্সর ব্যবহৃত হতো। নিষেধাজ্ঞার মাধ্যমে ওয়াশিংটন সেই সরবরাহ বন্ধ করে দিতে পারত। কিন্তু এখন রাশিয়া, চীন এবং ইরান মিলে এমন একটি বদ্ধ সাপ্লাই লুপ তৈরি করেছে যেখানে পশ্চিমা বিশ্বের কোনো লিভারেজ কাজ করে না। আপনি চাইলেও ভেতরে ঢুকতে পারবেন না, কারণ দরজাটা ভেতর থেকে বন্ধ। একই সময় আরেকটি অভিযোগ সামনে এসেছে যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। রাশিয়া নাকি ইরানের রেভলিউশনারি গার্ডকে সরাসরি স্যাটেলাইট চিত্র সরবরাহ করছে, যেখানে ইসরায়েলি এবং মার্কিন সামরিক ঘাঁটির সূক্ষ্ম বিবরণ ধরা আছে। কিন্তু যদি
যদি এই তথ্য সত্যি হয় তাহলে এর অর্থ হলো তেহরান এখন শুধু অস্ত্র পাচ্ছে না, পাচ্ছে সেই অস্ত্র কোথায় ব্যবহার করতে হবে তার নিখুঁত মানচিত্র। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই সব কিছুর পরিণতি কি হতে পারে? সবচেয়ে তাৎক্ষণিক প্রভাব পড়বে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে। ইসরায়েল এবং আমেরিকা যে অভিযানগুলো চালিয়ে ইরানকে দুর্বল করার চেষ্টা করেছিল, সেই অর্জনগুলো এখন ধুলোয় মিশে যাওয়ার উপক্রম। যদি তেহরান সত্যি কয়েক মাসের মধ্যে তার মিসাইল এবং ড্রোন বাহিনী পুনর্গঠন করে ফেলে, তাহলে পরবর্তী সংঘাতের তীব্রতা আগের চেয়ে বহুগুণ বেশি হবে। শুধু তাই নয়, ইরানের প্রক্সি বাহিনীগুলোর কথা ভুলে গেলে চলবে না। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, ইরাকের শিয়া মিলিশিয়া, এদের কাছেও এই নতুন অস্ত্র পৌঁছানোর সম্ভাবনা অত্যন্ত প্রবল। আর তখন পুরো মধ্যপ্রাচ্য জুড়ে একটি বহুমুখী অস্ত্র প্রতিযোগিতা শুরু হবে, যার নিয়ন্ত্রণ কারো হাতে থাকবে না। একই সাথে ইউক্রেন যুদ্ধের সমীকরণেও বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। রাশিয়া যদি নিজের মজুদ থেকে ইরানকে অস্ত্র দিচ্ছে, তাহলে দুটি সম্ভাবনা আছে। হয় মস্কো ইউক্রেন ফ্রন্টে তার সরবরাহ কমিয়ে দিচ্ছে, নয়তো তাদের সামরিক উৎপাদন ক্ষমতা পশ্চিমাদের অনুমানের চেয়ে অনেক বেশি। দুটি সম্ভাবনাই ন্যাটোর জন্য স্বস্তির নয়। তাহলে ভবিষ্যতে কি ঘটতে পারে? তিনটি দৃশ্যপট সামনে রাখা যায়। প্রথমত, পশ্চিমা দেশগুলো কূটনৈতিক চাপ বাড়িয়ে কাস্পিয়ান রুট বন্ধ করার চেষ্টা করতে পারে, কিন্তু 5টি তীরবর্তী দেশের মধ্যে দুটি সরাসরি জড়িত হওয়ার সেটা প্রায় অসম্ভব। দ্বিতীয়ত, ইসরায়েল হয়তো আঞ্জালি বন্দর বা ইরানের অভ্যন্তরীণ মিসাইল কারখানায় সরাসরি হামলা চালাতে পারে, কিন্তু সেটা হলে আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে। আর তৃতীয়ত, রাশিয়া, চীন, ইরান এই ত্রিমেরু জোট যদি আরও সংহত হয়, তাহলে মধ্যপ্রাচ্যে পশ্চিমা আধিপত্যের যুগ দ্রুত শেষ হয়ে আসবে। আর সেটা হবে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় ভূরাজনৈতিক ভূমিকম্পগুলোর একটি নিষ্ক্রিয় ট্র্যাকার, একটি বদ্ধ সাগর আর টন গোপনাস্ত্র। এই তিনটি উপাদান মিলে এমন একটি বাস্তবতা তৈরি করেছে, যা হয়তো আগামী কয়েক মাসে পুরো বিশ্বের নিরাপত্তা মানচিত্র নতুন করে আঁকবে। ইরান কি সত্যি আবার উঠে দাঁড়াচ্ছে, নাকি এটি একটি বৃহত্তর কৌশলের অংশ? রাশিয়া কি ইউক্রেনের যুদ্ধকে দ্বিতীয় অগ্রাধিকার নামিয়ে আনছে? চীন কি নীরবে মধ্যপ্রাচ্যে নিজের সাম্রাজ্য বিস্তার করছে? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আগামী কয়েক সপ্তাহে স্পষ্ট হতে শুরু করবে। কিন্তু একটা বিষয় নিশ্চিত, কাস্পিয়ান সাগরের শান্ত জলের নিচে যে স্রোত বইছে, তার ঢেউ খুব শীঘ্রই বিশ্বের প্রতিটি রাজধানীতে আছড়ে পড়বে। আপনার কি মনে হয়, এই গোপনাস্ত্র চালান কি মধ্যপ্রাচ্যে নতুন একটি বড় যুদ্ধের প্রস্তুতি, নাকি শুধু কূটনৈতিক দর কষাকষির একটি চাল? আপনার বিশ্লেষণ কমেন্টে লিখুন। ভিডিওটি যদি চিন্তা জাগানিয়া মনে হয়, তাহলে শেয়ার করুন। আর বিশ্ব রাজনীতির এমন প্রতিটি গোপন অধ্যায় জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।